তো গল্পের শুরুতে আমরা গুনামজুকে দেখতে পাই। সে অ্যানিমেশন কোম্পানির সিইও আর সে এই ড্রামার হিরো। অন্যদিকে আমরা এই ড্রামার হিরোইনকে দেখতে পাই যার নাম ছিল জিনসি। সে অনেক হার্ড ওয়ার্কিং মেয়ে আর জিনসি টাকা ইনকাম করার জন্য অনেক ছোট ছোট পার্ট টাইম জবও করে। এছাড়া জিনসি একটা কোম্পানিতে কার্টুনিস্টের কাজ করে। পরে সিনে আমরা গুনামজুকে ডিফেস্টার কোম্পানিতে দেখতে পাই। আর এই কোম্পানিতে জিনসিও কাজ করে। আসলে গুনামজুর এই কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট ছিল, কিন্তু গুনামজু এই কোম্পানির সাথে করা কন্ট্রাক্ট ভেঙে দেয়, কারণ তারা পুরনো কিছু ফেমাস আর্টিস্টদের কাজ চুরি করত। কিন্তু এই ব্যাপারে পুরো দোষ এই কোম্পানির সিইও জিনসির উপরে দিয়ে দেয় আর বলে এসব কিছু জিনসি করেছে, কিন্তু জিনসি এসব কিছু সিইও বলার জন্যই করেছিল। এইসব কিছুর মধ্যে গুনামজু তার হাত সরিয়ে নেওয়ার সময় জিনসির হাতের সাথে লেগে যায়, আর এতে জিনসির হাতে থাকা সব পেপার নিচে পড়ে যায়। তখন গুনামজু ওই পেপারের ওপর দিয়ে চলে যেতে শুরু করে। এটা দেখে জিনসির অনেক রাগ হয়, আর তাই জিনসি গুনামজুকে ধরে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে, আমি একজন আর্টিস্ট আর আপনিও এই লাইনে আছেন, তাই আপনার আমার কাজকে রেসপেক্ট করা উচিত। আর আপনি আমার যতগুলো পেপার নষ্ট করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে যান, না হলে আমি আপনার বিরুদ্ধে কোর্টে মামলা করব। এসব শোনার পর গুনামজু চুপচাপ টাকা পে করে সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে জিনসির এমন ব্যবহারের জন্য তাকে জব থেকে বের করে দেওয়া হয়। তখন সে তার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জাং ইউনের কাছে যায় আর তাকে পুরো ঘটনা খুলে বলে। এখানে তাকে দেখে বোঝা যায় যে সে জিনসিকে পছন্দ করে, কিন্তু জাং ইউন তার ফিলিংস এখনও লুকিয়ে রেখেছে। এরপর আমরা জিনসির ফ্রেন্ড সুকে দেখতে পাই। সু জিনসির জন্য কিছু চকলেট আর টাকা নিয়ে আসে আর বলে, এইসব আমি লটারিতে জিতে পেয়েছি। এই কথা শুনে জিনসি অনেক খুশি হয়ে যায়, কিন্তু আসলে এসব কিছু জিনসির ভাই সুয়ের মাধ্যমে তাকে পাঠায়, কারণ সে জিনসিকে মিথ্যা কথা বলেছিল যে সে বাইরে গিয়ে লেখাপড়া করছে, কিন্তু আসলে সে শহরে থেকেই জব করছে যাতে সে ঋণ পরিশোধ করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই গুনামজুর ফ্যামিলির লয়ার গুনামজুর কোম্পানিতে আসে আর একটা পেপার দেয় আর বলে, আপনার বাবার উইল অনুযায়ী আপনার এই কোম্পানিতে থাকতে হলে আপনার 10% শেয়ারের প্রয়োজন হবে, আর আপনার বাবা তার 10% তার বন্ধু জুকে দিয়ে গেছে, কারণ মিস্টার জু আপনার বাবার খারাপ সময়ে আপনার বাবাকে অনেক সাহায্য করেছে। এই কারণে আপনাকে তাদের পরিবারের খেয়াল রাখার জন্য মিস্টার জুয়ের মেয়েকে বিয়ে করতে হবে। এটাই তার শেষ ইচ্ছে। এই সব কিছু শোনার পর গুনামজুকে তার অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে ওই মেয়ে সব ডিটেলস বের করতে বলে। ডিটেলস বের করার পর গুনামজু দেখে এটা তো ওই মেয়ে যে আজ সকালবেলা তার সাথে বেয়াদবি করেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা যখন গাড়ি করে যাচ্ছিল তখন জিয়াং গুনামজুকে জিজ্ঞাসা করে, ওই মেয়েকে কি বিয়ে করা খুবই প্রয়োজন? তখন গুনামজু বলে, এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল, তাই আমি এই বিয়ে করতে চাই, কিন্তু যেহেতু আমার কাছে তার সাথে ডেট করার মতো সময় নেই, তাই তাকে আমি ডাইরেক্ট বিয়ের জন্য প্রপোজ করব। এই কথা শুনে জিয়াং বলে, এসব কিছু আপনি আমার উপরে ছেড়ে দিন, কারণ তাদের ফ্যামিলির মাথার উপরে অনেক ঋণ আছে আর প্রত্যেক দিন তাদের বাসায় ওই গুন্ডারা টাকা চাইতে আসে, তাই আপনি কোনোভাবে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবেন, তাহলে সে আপনার প্রেমে পড়ে যাবে। ঠিক এই প্ল্যান অনুযায়ী কিছু গুন্ডারা এসে জিনসিকে ধরে। ঠিক সেই সময় গুনামজু সেখানে এসে জিনসিকে বাঁচায়। গুনামজুকে দেখে জিনসি ভাবতে থাকে যে সে আমাকে বাঁচাতে কেন এসেছে। তখন গুনামজু তাকে গাড়িতে এসে বসতে বলে। গাড়িতে বসার পর জিনসি তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, আর সাথে সাথে গুনামজু দেরি না করে জিনসিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে জিনসি একদমই অবাক হয়ে যায় আর বলে, আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আমি তো তোমাকে ঠিকমতো চিনিও না। তখন গুনামজু বলে, ঠিক আছে, আমি তোমাকে দুইটা অপশন দিচ্ছি, হয়তো তুমি আমাকে বিয়ে করো, না হয় রেজিস্টার ম্যারেজ করো। এই কথা শুনে জিনসি বলে, এটা আবার কেমন অপশন? দুইটা তো সেমই। আর যেহেতু জিনসি বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই গুনামজু তার কোট খুলে জিনসিকে দেয়, কিন্তু জিনসি তাকে ভুল বুঝে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। তো যখন এসব কোনো কিছুতেই কাজ হয় না, তখন জিয়াং গুনামজুকে আরও আইডিয়া দেয়। যেমন সে কখনো কখনো জিনসির জন্য ফুলের তোড়া পাঠাতে পারে, আবার কখনো কখনো অনেক খাবারের জিনিস পাঠাতে পারে। কিন্তু যখন এইসব আইডিয়াও কাজ করবে না, তখন আপনাকে তার জন্য একটা রোমান্টিক প্রপোজাল প্ল্যান করতে হবে। এসব কিছু মেয়েরা অনেক পছন্দ করে, কিন্তু ভাগ্যক্রমে এই প্রপোজালের কাজ জিনসির কাছে যায়। তারপর যখন জিনসি এই প্রপোজালের কাজ করছিল, তখন সেখানে গুনামজু আসে। হঠাৎ করে গুনামজুকে দেখে জিনসি অবাক হয়ে যায়। তখন গুনামজু এসে অদ্ভুতভাবে জিনসিকে প্রপোজ করে। তাকে দেখে মনে হচ্ছিল না যে সে নিজের ইচ্ছেতে প্রপোজ করছে, বরং তাকে দেখে এটা মনে হচ্ছিল যে তাকে দিয়ে জোর করে প্রপোজ করানো হচ্ছে। সেই সময় সেখানে জিনসির কিছু ফ্রেন্ড আসে আর এই ব্যাপারটা দেখে তারা ভিডিও বানাতে শুরু করে দেয়।
তারপর যেই গুনামজু জিনসিকে রিং পরাতে যাবে তখন জিনসি তার হাত সরিয়ে নেয় আর বলে, আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আমি তো তোমাকে চিনিও না। এই কথা শুনে গুনামজু বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, ততক্ষণ তুমি ভাবো আর তারপর আমাকে উত্তর দিও। তারপর যেই 5 সেকেন্ড শেষ হয়ে যায় তখন গুনামজু জিনসিকে উত্তর দিতে বলে, কিন্তু জিনসি তারপরও নিষেধ করে দেয়। গুনামজু বারবার জিজ্ঞেস করছে দেখে জিনসি রেগে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু আবার ফিরে এসে গুনামজুর কাছে তার কাজের জন্য টাকা চায়, কিন্তু জিনসি জানতো না যে গুনামজু অলরেডি তাকে বিল পে করে দিয়েছে। টাকা পাওয়ার পর জিনসি যখন চলে যেতে শুরু করে তখন সে হঠাৎ করেই পড়েই যাচ্ছিল। তখন সাথে সাথে গুনামজু তাকে ধরে ফেলে, কিন্তু জিনসি গুনামজুকে নিজের এতটা কাছে দেখে গুনামজুর পায়ে এক লাথি মেরে সেখানে চলে যায়। এখানে গুনামজুর চেহারা একদম দেখার মতো হয়েছিল। তো পরের দিন অফিসে এসে গুনামজু জিয়াংয়ের ওপরে রেগে যায়, কারণ তার দেওয়া সব প্ল্যান ফেল হয়ে গিয়েছে। তখন জিয়াং বলে, আমার কাছে আরও একটা প্ল্যান আছে, আপনি তাকে হ্যান্ডব্যাগ গিফট করতে পারেন, কারণ মেয়েরা হ্যান্ডব্যাগ অনেক পছন্দ করে। এই জন্য গুনামজু অনেকগুলো হ্যান্ডব্যাগ জিনসির কলেজে পাঠিয়ে দেয়। এসব দেখে জিনসি অনেক রেগে যায় আর সোজা গুনামজুর অফিসে আসে। অফিসে এসে জিনসি রিসেপশনে গিয়ে গুনামজুর ব্যাপারে জিজ্ঞেস করে, আর তখন রিসেপশনের মেয়েটা বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তার সাথে দেখা করতে পারবেন না। কিন্তু জিনসি রিসেপশনের মেয়েটাকে বোকা বানিয়ে গুনামজুর কাছে পৌঁছে যায় আর গুনামজুকে বলে, তুমি তোমার সব গিফট ফিরিয়ে নাও। তখন গুনামজু বলে, এখন আমি অনেক ইম্পর্টেন্ট কাজ করছি, তাই তুমি পরে এসো। তখন জিনসি বলে, যতক্ষণ তুমি তোমার গিফট ফিরিয়ে না নেবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। তখন গুনামজু বলে, আমি যদি সব গিফট ফিরিয়ে নেই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে সে বলে, আমি তোমাকে কেন বিয়ে করব? তখন গুনামজু বলে, কারণ আমি দেখতে অনেক হ্যান্ডসাম, স্মার্ট, ইন্টেলিজেন্ট, এই জন্য তুমি আমাকে বিয়ে করে নাও। এসব বলতে বলতে গুনামজু জিনসির দিকে যাচ্ছিল। জিনসি পেছাতে পেছাতে সোফার উপরে পড়ে যেতেই শুরু করে আর তখনই সে তার টাই ধরে নেয় আর দুজনেই একসাথে সোফার উপরে পড়ে যায় আর তাদের অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। বাড়ি থেকে তাদের এই অবস্থা অফিসের সবাই দেখে ফেলে আর যেই গুনামজু তাদের সবাইকে দেখতে পায় তখন গুনামজু হঠাৎ করে বেহুশ হতে যাচ্ছিল, কারণ গুনামজুর অতীতে এমন কিছু ঘটনা ঘটেছিল তখন থেকে সে মানুষের ভিড় অনেক ভয় পায়। এই ব্যাপারে আমরা সামনে জানতে পারবো। এরই মধ্যে সেখানে গুনামজুর অ্যাসিস্ট্যান্ট জিয়াং আসে আর গুনামজুকে সোজা হাসপাতালে নিয়ে যায়। এদিকে জিনসি হাসপাতালে এসে গুনামজুকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, হয়তো তুমি আমার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলে। গুনামজু সুযোগ পেয়ে জিনসিকে বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ক্ষমা করো। এই কথা শুনে জিনসি আবার বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটা ইম্পসিবল। তখন গুনামজু বলে, তুমি তো বললে আমি তোমার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি, তাই ক্ষতিপূরণ হিসেবে তুমি আমাকে বিয়ে করবে। গুনামজুর এই কথা গুনামজুর মাও শুনতে পায় আর গুনামজুর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার গার্লফ্রেন্ড, সে কোথায় থাকে, তার নাম কি, আরও অনেক কিছু জিজ্ঞাসা করে। গুনামজু তখন বলে, হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড। এরপর গুনামজু জিনসির দিকে ইশারা করে যে যদি তুমি আজ আমার মাকে হ্যান্ডেল করতে পারো তাহলে আমি তোমাকে এর জন্য অনেক টাকা দেব। এই কারণে জিনসি গুনামজুর মাকে তাদের মিথ্যা ভালোবাসার গল্প শোনায়। এসব শুনে গুনামজুর মা অনেক খুশি হয়ে যায় আর বলে, চলো ভালোই হয়েছে যে প্রথমবার আমার ছেলে একটা গার্লফ্রেন্ড বানিয়েছে। তারপর যেমন তেমন করে গুনামজু তার মাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে জিনসিকে তার কলেজে ছাড়তে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি যে গুনামজুর জিনসিকে প্রপোজ করার ভিডিও ইন্টারনেট থেকে সরিয়ে দিচ্ছে। তখন সেখানে জিয়াংয়ের সিনিয়র আসে আর গুনামজুর এই ভিডিও দেখে মন খারাপ করে। এটা দেখে বোঝা যায় যে হয়তো সে গুনামজুকে পছন্দ করে। পরে সিনে আমরা গুনামজুর মাকে গুনামজু আর জিনসির সাথে লাঞ্চ করতে দেখতে পাই। গুনামজুর মা জিনসিকে এগ ডার্ট খেতে বলে, তখন জিনসি এগ ডার্ট খেয়ে বলে যে এটা খেয়ে তো আমার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ সেও এইরকমই এগ ডার্ট বানাতো। এই কথা শুনে গুনামজুর মা একটু অবাক হয়ে যায়, কারণ এটা তার নতুন রেসিপি ছিল। তারপর গুনামজুর মা জিনসিকে জিজ্ঞাসা করে যে তুমি কি জি মিস্টার জুয়ের মেয়ে? এই কথা শুনে জিনসি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? তখন গুনামজুর মা বলে, তোমার বাবা আমার হাজবেন্ডের সব থেকে কাছের বন্ধু ছিল, আর তুমি কি ভুলে গেছো যে ছোটবেলায় তুমি আমাদের বাসায় খেলা করতে আসতে আর আমি তোমার মায়ের সাথে এই রেসিপি শেয়ার করেছিলাম। এই কথা শুনে জিনসিরও সব মনে পড়ে যায়। তারপর গুনামজুর মা গুনামজু আর জিনসিকে কাপল পিক তোলার জন্য নিয়ে যায়। তাই তারা দুজন মায়ের কথা রাখার জন্য পিকও তুলতে যায়। গুনামজুর মা দূর থেকে গুনামজু আর জিনসিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই সবার বাসায় চলে যায়। পরের সিনে আমরা দেখি গুনামজুর মা গুনামজুর কাছে জিনসির নাম্বার চায়। তখন গুনামজু বাহানা বানিয়ে বলে, এই মুহূর্তে জিনসি ব্যস্ত আছে, তাই তুমি তাকে কল করো না। এই কথা শুনে গুনামজুর মা গুনামজুর কল কেটে দিয়ে জিয়াংকে কল করে আর তার কাছে জিনসির নাম্বার চায়।
জিয়াং গুনামজুর মাকে বলে গুনামজু তার বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য জিনসিকে বিয়ে করতে চায়। এই কথা শুনে গুনামজুর মা সাথে সাথে গুনামজুর সাথে দেখা করতে আসে। গুনামজু তার মাকে বলে এটা বাবার শেষ ইচ্ছে ছিল আর তাই জিনসিকে বিয়ে করতে চায়, কিন্তু সে তাকে এরকম করতে নিষেধ করে দেয় আর বলে এখন তোমার বাবা আর এই পৃথিবীতে নেই, তাই তার কথা রাখারও কোনো প্রয়োজন নেই, তোমার যাকে পছন্দ তাকেই বিয়ে করবে। মায়ের এসব কথা শুনে গুনামজু এসব কিছু ভাবতে থাকে। অন্যদিকে আমরা জিনসিকে দেখতে পাই। জিনসি জানতে পেরে গেছে যে তার ভাই শহরেই আছে, এই জন্য সে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য যায়। কিন্তু যখন সে তার ভাইয়ের কাছে যায় তখন দেখে গুন্ডারা টাকার জন্য তার ভাইকে বিরক্ত করছে। তখন জিনসি কাছে গিয়ে গুন্ডাদের বলে তোমরা আমাদের বিরক্ত করো না, আমরা দুজন মিলে তোমাদের টাকা পরিশোধ করে দেব। কিন্তু তার ভাই তাকে এইসব জিনিস থেকে দূরে থাকতে বলে, তাই সে জিনসিকে ট্যাক্সিতে করে পাঠিয়ে দেয়। নিজের ভাইকে এতটা কষ্ট করতে দেখে জিনসি অনেক কষ্ট পায় আর সে গুনামজুকে কল করে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার বদলে তোমার আমাদেরকে সাহায্য করতে হবে। তখন গুনামজু বলে এখন বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তখন জিনসি আবার বলে তাহলে আমাকে সাহায্য করো। জিনসির কথা শুনে গুনামজু তাকে তার বাসায় আসতে বলে। একটু পর জিনসি গুনামজুর বাসায় আসে আর গুনামজুকে বলে তুমি কি আমায় কিছু টাকা ধার দিতে পারবে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। জিনসি বলে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে এটা আমার জন্য দয়া হবে, আর এর বদলে যখনই তোমার মা বিয়ে করার কথা বলবে তখনই আমি তাকে সামলাতে পারবো। আর আমি এটাও জানি যে তুমি এই বিয়ে কেন করতে চাও না, কারণ তুমি অসুস্থ। এই কথা শুনে গুনামজু রেগে যায় আর বলে আমি একদম ঠিক আছি, আমি অনেক হ্যান্ডসাম আর স্মার্টও। এসব বলতে বলতে সে জিনসির দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন জিনসি আবারও সোফার উপরে পড়ে যেতে শুরু করে আর আবারও জিনসি গুনামজুকে ধরে ফেলে আর ভুল করে জিনসির পা গুনামজুর পায়ের উপরে পড়ে যায় আর ব্যথায় গুনামজু সরে যেতে থাকে। উল্টো গুনামজুই সোফায় পড়ে যায় আর জিনসি তার উপরে পড়ে যায়। এই কারণে তাদের আবারও অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে অ্যাসিস্ট্যান্ট জিয়াংও চলে আসে আর সে তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর গুনামজু জিয়াংকে আবারও ডেকে এনে তাকে দিয়ে একটা ম্যারেজ এগ্রিমেন্ট তৈরি করে। এখানে গুনামজু আর জিনসি দুজনেই আলাদা আলাদা শর্ত রাখে। এই এগ্রিমেন্ট তৈরি করতে করতে রাত হয়ে যায়, কারণ এই এগ্রিমেন্টে 21টি শর্ত ছিল। সকালের মধ্যে এগ্রিমেন্টটা রেডি হয়ে যায় আর তারপর তারা দুজন এগ্রিমেন্টে সাইন করে আর দুজনে হাত মেলায়। যেহেতু সকাল হয়ে গিয়েছিল তাই জিয়াং তাদের দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। ব্রেকফাস্ট করার সময় গুনামজু জিনসিকে এভাবে খাবার খেতে দেখে অনেক রেগে যায় আর বলে তোমার ভেতরে কি একটু ম্যানার্স নেই, তুমি কি আওয়াজ না করে চুপচাপ খেতে পারো না। এই কথা শুনে জিনসি রেগে গিয়ে বলে আমি তো এরকম ভাবেই খাই, তোমার যেমন ইচ্ছে তুমি খাও। এই কথা বলে জিনসি সেখান থেকে চলে যায়। জিনসির কথা শুনে গুনামজু রেগে গিয়ে বলে আমারও ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তারপর জিয়াংকে বলে চলো অফিসে যাই। পরের দৃশ্যে দেখি জিনসি তার কলেজে যাওয়া বাস মিস করে ফেলেছিল। সেই সময় সে গুনামজুর গাড়ি আসতে দেখে আর জিনসি গুনামজুর গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর গুনামজুকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে কলেজে ছেড়ে দাও, আমার লেট হয়ে যাচ্ছে। কিন্তু গুনামজু জিনসিকে ইগনোর করে জিয়াংকে নিয়ে চলে যেতে শুরু করে। এই কথা শুনে জিনসি গাড়ির সামনে গিয়ে এগ্রিমেন্টের শর্ত মনে করিয়ে দেয় আর বলে এরপর থেকে আমি কখনোই তোমাকে বিরক্ত করব না, প্লিজ আমাকে এইবার সাহায্য করো। জিনসির এতবার বলার জন্য গুনামজু রাজি হয়ে যায় আর তাকে গাড়িতে বসতে বলে। যেই গুনামজু জিনসিকে কলেজে ড্রপ করে চলে যায় তখন জিনসির কাছে তার ফ্রেন্ডরা আসে আর জিনসিকে জিজ্ঞাসা করে তুমি সারা রাত কোথায় ছিলে। ঠিক সেই সময় গাড়ির ভেতর থেকে গুনামজু বের হয়ে আসে আর জিনসিকে তার ব্যাগ দেয় আর বলে তুমি তোমার ব্যাগ গাড়িতে ভুলে রেখে চলে এসেছিলে। এরপর গুনামজু জিনসির ফ্রেন্ডদের সামনে জিনসিকে আদর করে আর তার ফ্রেন্ডদের বলে আমি জিনসির ফিয়ান্সি, আর এরপর জিনসির ফোন কেড়ে নিয়ে নিজের নাম্বার ফিয়ান্সি দিয়ে সেভ করে দেয়। গুনামজু জিনসিকে বলে এখন থেকে আমাদের লোকেদের সামনে এভাবেই অ্যাক্টিং করতে হবে, তাই এই ব্যাপারটা খেয়াল রাখবে। এই কথা বলে গুনামজু সেখান থেকে অফিসে চলে যায়। আর এখন এই কথাটা পুরো কলেজে ছড়িয়ে পড়ে। জিউং এই কথা শুনে জিনসিকে জিজ্ঞাসা করে যে আসলে কি কথাটা সত্যি। তখন জিনসি বলে হ্যাঁ, সে আমার ফিয়ান্সি, আমি তাকে ভালোবাসি আর আমি তাকে বিয়েও করতে চাই। এই কথা শুনে জিংইয়ন অনেক মন খারাপ করে, কারণ জিংইয়ন জিনসিকে পছন্দ করত, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু জিনসি সুকে সব কথা খুলে বলে যে এইসব কিছু শুধু এগ্রিমেন্টের উপরেই হচ্ছে। পরের সিনে আমরা দেখতে পাই জিনসি তার কলেজের বাইরে একজন লোককে 90% ছাড় দিয়ে বই বিক্রি করতে দেখছিল। তখন জিনসি লোকটাকে বলে আমি আপনাকে বেশি দামে বই বিক্রি করতে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য আপনার আমাকে 20% কমিশন দিতে হবে। লোকটাও রাজি হয়ে যায়। এরপর জিনসি ওই বইগুলো কলেজে অন্য সাইডে নিয়ে গিয়ে 50%-এ বিক্রি করে দেয়,
কিন্তু ঠিক সেই সময় সেখানে পুলিশ এসে তাকে ধরে ফেলে। অন্যদিকে আমরা গুনামজুকে দেখতে পাই সে অনেক ইম্পর্টেন্ট মিটিং করছিল। তখন তার কাছে জিনসি কল করে আর বলে আমাকে পুলিশে ধরে নিয়ে এসেছে, তাই প্লিজ তুমি এসে আমাকে এখান থেকে বের করে নাও। তখন গুনামজু তার ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। পুলিশ স্টেশনে এসে জিনসির বিল করানোর পর বাইরে এসে গুনামজু জিনসিকে বলে তুমি এগ্রিমেন্টের শর্ত ভেঙে ফেলেছো, এখন এর ক্ষতিপূরণ তুমি কিভাবে দেবে? তখন জিনসি বলে আমি তোমাকে এটার জন্য পে করে দেব। এই কথা বলে জিনসি সেখান থেকে চলে যায়। কলেজে আসার পর জিনসিকে তার টিচার অনেক কথা শোনায়, কারণ যাদের থেকে জিনসির ফ্যামিলি টাকা ধার নিয়েছিল তাদেরকে টাকা না দেওয়ার জন্য তারা জিনসির হোস্টেলের পাইপ ভেঙে ফেলেছে, আর এর জন্য জিনসির রুমমেটদের অনেক বিপদে পড়তে হয়েছে। তখন তারা নিজেদের মধ্যে কথা বলে যে জিনসির হোস্টেল থেকে বের হয়ে চলে যাওয়া উচিত, আর এইসব কথা জিনসি শুনে ফেলে। তারপর সে ভেতরে গিয়ে তাদের কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমাদের এইসব কিছু টাকা ফিরিয়ে দেব। এইসব কথা বলে জিনসি নিজের জিনিসপত্র নিয়ে হোস্টেল থেকে চলে যায়। আর যেহেতু জিনসির কোনো থাকার জায়গা ছিল না, তাই সে তার বেস্ট ফ্রেন্ডকে কল করে আর বলে তুমি কি আমাকে তোমার বাসায় থাকার জন্য জায়গা দিতে পারবে? তখন সু বলে আমি ছুটি পেয়েছি তাই বাইরে এসেছি। জিনসি কিছু বলার আগেই জিনসির ফোনটা বন্ধ হয়ে যায়। তারপর যখন জিনসি একা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার মনে হয় যে কেউ তার পিছু করছে। এই জন্য সে অনেক ভয় পেয়ে যায়। এই কারণে সে কোনো রাস্তা না পেয়ে সোজা গুনামজুর বাসায় চলে আসে। সেখানে জিনসির পিছু করতে করতে ওই লোক লিফটের ভেতরেও চলে আসে। তাই জিনসি তাড়াতাড়ি লিফট থেকে বের হয়ে গুনামজুর ফ্লোরে চলে যায়। আর অনেকবার নক করার পরেও যখন কেউ দরজা খোলে না, তখন জিনসির গুনামজুর বাসার পাসওয়ার্ড মনে পড়ে যায়, কারণ সেদিন গুনামজু জিনসির সামনেই দরজা খুলেছিল। এই জন্য জিনসি পাসওয়ার্ড দিয়ে তাড়াতাড়ি ভেতরে চলে যায়। যখনই জিনসি ভেতরে যায় তখন জিনসি বুঝতে পারে যে আসলে লোকটা তার পিছু করছিল না, বরং সে তো গুনামজুর পাশের ফ্ল্যাটেই থাকে। তখন জিনসি একটু শান্তি পায়। এর কিছুক্ষণ পর যখন গুনামজু বাসায় আসে তখন তার বাসার লাইট অন দেখে সে ভাবে যে হয়তো বাসায় চোর ঢুকেছে। তারপর সে তার রুমের ভেতরে কাউকে ঘুমাতে দেখে আর সে পুলিশকে কল করে আর ব্যাট নিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই জিনসির পানি পিপাসা লাগে আর সে পানি খাওয়ার জন্য উঠে বাইরে আসে। আর গুনামজু জিনসির উপরে আক্রমণ করতেই যাবে, কিন্তু ঠিক তখনই জিনসি চিৎকার দিয়ে ওঠে। আর গুনামজু চিৎকার শুনে ভালো করে দেখে যে এটা আসলে জিনসি, তাই সে থেমে যায়। পরের দৃশ্যে আমরা দেখি গুনামজু জিনসিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে? তখন জিনসি তাকে সব কথা খুলে বলে। জিনসির সব কথা শুনে গুনামজু একদমই অবাক হয়ে যায়। আর ঠিক সেই সময়ে পুলিশ আসে, কারণ গুনামজু আগেই পুলিশ কল করেছিল। তারপর গুনামজু পুলিশদের বলে আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর সরি আপনাদেরকে বিরক্ত করার জন্য। এসব শুনে পুলিশ রেগে যায় আর তাদের কথা শুনে সেখান থেকে চলে যায়। তারপর গুনামজু জিনসিকে তার বাসায় থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। এরই মধ্যে রাতে জিনসির খুবই ক্ষুধা লাগে, তাই সে খাবার খাওয়ার জন্য ফ্রিজ খোলে। কিন্তু জিনসির এত আওয়াজ করার জন্য এদিকে গুনামজু ঘুমিয়ে আসছিল না। তাই গুনামজু বিরক্ত হয়ে জিনসির কাছে আসে আর বলে এটা আমার ঘুমানোর সময়, তাই তুমি এই সময় বাসার ভেতরে এত আওয়াজ করতে পারবে না। এই কথা বলে গুনামজু আবারও তার রুমে চলে যায়। পরের দিন সকালে জিনসি চলে যাওয়ার জন্য রেডি হয়ে আসে। তখন গুনামজু জিনসিকে বলে আগে তুমি কাল রাতের ময়লা পরিষ্কার করে যাও। এই কথা বলে গুনামজু সর্বপ্রথম জিনসিকে দিয়ে টেবিলের উপরে পানি পরিষ্কার করায়। তারপর সে জিনসিকে দিয়ে বেড গুছিয়ে নেয়। তারপর ওয়াশরুমে গিয়ে টাওয়াল ঠিকভাবে রাখতে বলে। সব কাজ শেষ করে জিনসি তার ফ্রেন্ড সুয়ের বাসায় থাকার জন্য যায় আর সুকে সব কথা খুলে বলে। অন্যদিকে আমরা জিনসির ভাই জোয়ানকে দেখতে পাই। সে ধারের টাকা কিছু পরিশোধ করার জন্য ঋণদাতার কাছে যায়। তখন ঋণদাতা বলে তোমার টাকা অন্য কেউ আগেই পরিশোধ করে দিয়েছে। তখন জোয়ান ওই লোকের নাম বলতে বলে। তখন সে জোয়ানকে ওই লয়ারের কার্ড দেয়। এরপর জোয়ান ওই লয়ারের সাথে দেখা করতে যায়, কিন্তু জোয়ান সেখানে গুনামজুকে দেখতে পায় আর জোয়ান বুঝতে পারে যে আসলে তার ঋণ গুনামজু পরিশোধ করেছে। ওইদিকে আমরা দেখি জিনসি একটা নতুন জব পেয়েছে। সেখানে জিনসিকে এক সপ্তাহের মাঝে একটা নতুন প্রজেক্ট সাবমিট করতে হবে। এটা জিনসির জন্য একটা সুযোগ, তাই সে এটা মিস করতে চায় না। আর জিনসি জানতো যে সে এই কাজ এত তাড়াতাড়ি করতে পারবে না, এই কারণে সে জিং ইয়নের কাছে সাহায্য চায়। কিন্তু সে জিনসিকে বলে সরি আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ সে জিনসিকে পছন্দ করত। আর এখন তো জিনসি অন্য কাউকে ভালোবাসে, আর তাও তার ফিউন্সি আছে। তাই জিয়ংইয়ন নিষেধ করে দেয়, কিন্তু জিনসি অনেকবার বলার পরে অবশেষে জিয়ংইয়ন রাজি হয়ে যায়। তারপর যখন তারা দুজন বসে একসাথে প্রজেক্ট রেডি করছিল তখন গুনামজু জিনসিকে কল করে আর বলে আজ সন্ধ্যায় তোমাকে আমার সাথে একটা ডিনারে যেতে হবে, তাই একটু সুন্দর ড্রেস পরে এসো।
পরের দৃশ্যে দেখি জিনসি ডিনারে যাওয়ার জন্য অফিসে যাওয়ার মতো রেডি হয়ে এসেছে। এটা দেখে গুনামজু অনেক রেগে যায়। তখন জিয়াং বলে আপনি তাকে নতুন একটা ড্রেস কিনে দিন। তারপর যেই তারা ড্রেস কিনতে যাবে তখনই পেছন থেকে ওই লোক আসে যে গুনামজুকে ডিনারের জন্য ইনভাইট করেছে। সে গুনামজুদের কাছে এসে বলে যদি আমার ভুল না হয় তাহলে এটা আপনার ফিয়ন্সি। গুনামজু বলে হ্যাঁ। তারপর তারা সবাই ডিনার করার জন্য ভেতরে যায়। ডিনারের সময় ওই লোকটা গুনামজুকে ড্রিঙ্ক করতে বলে। তখন জিয়াং জিনসিকে মেসেজ করে বলে গুনামজু বেশি ড্রিঙ্ক করতে পারে না, তাই তুমি তার বদলে ড্রিঙ্ক করো, আর এটা করলে আমি তোমাকে এর জন্যও টাকা দেব। এই কথা শুনে জিনসি রাজি হয়ে যায় আর উঠে গিয়ে নিজে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু এখানে জিনসি টাকার লোভে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর তার যে অবস্থা সে অন্য কোথাও যেতেও পারবে না। এই কারণে কোনো উপায় না পেয়ে গুনামজু তাকে তার বাসায় নিয়ে যায়। বাসায় এসে জিনসি অদ্ভুত ব্যবহার করতে থাকে, কখনো গান গায় তো আবার কখনো ডান্স করে। গুনামজু তাকে অনেক হ্যান্ডেল করার চেষ্টা করে, কিন্তু এটা তার জন্য অনেক কষ্টে ছিল। কিন্তু যেমন তেমন করে কিছুক্ষণ পর জিনসি ঘুমিয়ে পড়ে। জিনসি ঘুমানোর পর গুনামজু তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে পড়তে থাকে। ডায়েরি পড়ে গুনামজু বুঝতে পারে যে জিনসি অনেক হার্ডওয়ার্কিং মেয়ে, আর খুব কম টাকা দিয়ে সে তার খরচ চালায়। এতটুকুই না, সে একটা টাকাও নষ্ট করে না। আর ওই ডায়েরির ভেতরে লেখা ছিল যে তার কাকে কাকে টাকা পরিশোধ করতে হবে। এসব দেখার পর গুনামজু জিনসির জন্য অনেক খারাপ লাগে আর ভাবে যে সে কতটা কষ্ট করে জীবনযাপন করছে। তখনই আমরা দেখি জিনসি হঠাৎ করে উঠে এসে গুনামজুর কাছে বসে পড়ে। গুনামজু হঠাৎ করে জিনসিকে তার কাছে দেখে চমকে যায়। আসলে জিনসি গুনামজুকে বলে আমি নুডলস খেতে চাই। এই কথা বলে জিনসি বমি করতে থাকে, তাই গুনামজু জিনসিকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। বমি করার পর গুনামজু জিনসিকে শাওয়ার অন করে দেয়, আর জিনসি নিজের সাথে সাথে গুনামজুকেও ভিজিয়ে দেয়। এরপর গুনামজু কোনোভাবে জিনসিকে থামিয়ে রুমের ভেতরে নিয়ে আসে। তারপর জিনসিকে শুয়ে দিয়ে চলে যেতে থাকে, কিন্তু জিনসি উঠে তাকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার অনেক ভয় করছে। তখন গুনামজুও তাকে শান্ত করে আর জড়িয়ে ধরে বলে আমি এখানেই আছি। এরপর গুনামজু জিনসির সাথে সেখানেই শুয়ে পড়ে। পরের দিন আমরা দেখি জিনসির ভাই জোয়ান গুনামজুর সাথে দেখা করতে এসেছে, কারণ সে জানতে চায় যে গুনামজু তাদের ঋণ পরিশোধ কেন করেছে। বাসার বাইরে দাঁড়িয়ে থেকে সে নক করে, কিন্তু কেউ দরজা খুলে না। তারপর সে দরজায় হাত দিয়ে দেখে দরজা তো খোলাই আছে, তাই সে ভেতরে প্রবেশ করে আর দেখে গুনামজু আর তার বোন একই বিছানায় ঘুমাচ্ছে। এটা দেখে তো তার অনেক রাগ হয় আর সে গুনামজুকে একটা ঘুষি মারে, কিন্তু তখনই জিনসি উঠে পড়ে আর তাকে থামায়। পরের সিনে আমরা তাদের তিনজনকে একসাথে বসে কথা বলতে দেখতে পাই। জিনসি তার ভাইকে বলে আমি গুনামজুর সাথে ড্রিঙ্কস করেছিলাম, আর বেশি ড্রিঙ্কস করার জন্য আমি গুনামজুর সাথে তার বাসায় এসেছি। তখন জোয়ান বলে যদি সে তোমার মাতাল হওয়ার জন্য সুযোগ নিত তাহলে কি হতো। তখন জিনসি বলে এরকম কিছুই হতো না, আপনি ভুল ভাবছেন। তখন জোয়ান জিনসিকে অনেক প্রশ্ন করতে থাকে। তখন জিনসি বলে আমরা দুজন এঙ্গেজড। এই কথা শুনে তার ভাই তো চমকে যায় আর জিজ্ঞাসা করে তুমি তাকে কি দেখে পছন্দ করেছো। তখন জিনসি বলে সে অনেক হ্যান্ডসাম, এই জন্য আমার তাকে অনেক পছন্দ। এরপর জোয়ান বলে তোমাদের দুজনের প্রথম কোথায় দেখা হয়েছিল। তখন দুজনই এই প্রশ্নের আলাদা আলাদা উত্তর দেয়। সে জিনসিকে জিজ্ঞাসা করে যে বলো গুনামজু কোথায় লেখাপড়া করেছে। সে এমন অনেক কঠিন প্রশ্ন করে। তারপরও সে গুনামজুকে জিজ্ঞাসা করে তুমি বলো খাবারের মধ্যে জিনসির কি কি পছন্দ। কিন্তু এসব কথা এড়িয়ে গিয়ে জিনসি বলে এসব জেনে আমরা কি করব, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই যথেষ্ট। তখন জোয়ান বলে যেহেতু তোমরা দুজন দুজনের ব্যাপারে কোনো কিছুই জানো না, তাই তোমাদের রিলেশনশিপ ভালো হবে না। এই কথা শুনে গুনামজু বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি তার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। যেহেতু এখানে অনেক সিনক্রেট হতে যাচ্ছিল, তাই জিনসি গুনামজুকে ভেতরে পাঠিয়ে দেয় আর তার ভাইয়ের সাথে একা কথা বলতে থাকে। জিনসি তার ভাইকে বলে গুনামজু আমাকে অনেক রোমান্টিকভাবে প্রপোজ করেছিল। সেই দিন গুনামজুকে একদম হিরোর মতো দেখতে লাগছিল, এই জন্য তাকে দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম, আর তাই তার সাথে রিলেশনশিপে গিয়েছি। আমি তার সাথে অনেক খুশি আছি, তাই তুমি তাকে সন্দেহ করো না। এরপর জিনসি যেমন তেমন করে তার ভাইকে মানিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। জোয়ানকে পাঠিয়ে দেওয়ার পর জিনসি ভেতরে এসে গুনামজুকে বলে এখন তো আমি আমার ভাইকে যেমন করেই হোক পাঠিয়ে দিয়েছি, কিন্তু সে আবার আমাদের চেক করতে আসবে, তাই আমি কি কিছুদিন এখানে থাকতে পারি? আর তার সামনে আমাদের রিয়েল কাপলের মতো আচরণ করতে হবে। প্লিজ তুমি আমার এই কথাতে রাজি হয়ে যাও। তখন গুনামজু তাকে এঙ্গেজমেন্টের একটা শর্ত মনে করিয়ে দেয় আর বলে যে এগ্রিমেন্টে লেখা আছে তুমি আমাকে কোনোভাবে বিরক্ত করতে পারবে না। কিন্তু জিনসি এখানে বলতে থাকে আমি তো তোমাকে রিকোয়েস্ট করতেই পারি, এই জন্য প্লিজ রাজি হয়ে যাও। আর যদি তুমি রাজি হয়ে যাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এই কথা শুনে গুনামজু জিনসিকে 20টা শর্ত লিখে দেয়,
যেমন তাকে ঘর পরিষ্কার করতে হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে, থালা বাসন মাজতে হবে, কাপড় ধুতে হবে, এরকম অনেক কাজ তাকে করতে হবে। তখন জিনসি বলে, এসব কিছু কি একটু বেশি হচ্ছে না? তখন গুনামজু বলে, ঠিক আছে, ওই তো দরজা খোলা আছে, তুমি চলে যাও। আর যেহেতু জিনসির কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা জোয়ানকে দেখি যে সুকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ব্যাপারে জানতে যে জিনসি গুনামজুর সাথে এঙ্গেজ হয়েছে? তখন সু মিথ্যা কথা বলে যে না, আমি এই ব্যাপারে জানতাম না। তারপর জিনসি সুয়ের সাথে দেখা করে। সু জিনসিকে বলে, তোমার ভাইকে বোকা বানানো এত সহজ হবে না, কারণ সে অনেক স্মার্ট। তখন জিনসি বলে, গুনামজুর বাসায় থাকা একটা অত্যাচারের মতো, কারণ সে আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। আবার রাতে আমি কোনো আওয়াজ করতে পারবো না, কিছু খেতে পারবো না, এছাড়াও আমি কোনো জিনিস অর্ধেক খেয়ে রাখতে পারবো না। আবার সোফায় সবকিছু এলোমেলো করা যাবে না, বরং সুন্দর করে রাখতে হবে। এসব করতে করতে তো আমি পাগল হয়ে যাব। পরের দিন আমরা গুনামজুকে তার কোম্পানিতে দেখতে পাই। সেখানে সে একজন ফাইন্যান্সারের সাথে কথা বলছিল। গুনামজু তাকে তার একটা ড্রিম প্রজেক্ট লেক্সিনের ব্যাপারে বলে। এই প্রজেক্ট সে অনেক বছর থেকে বানাতে চায়, কিন্তু এর জন্য অনেক টাকা খরচ হবে। এর জন্য সে এই ব্যাপারে ইনভেস্টরের সাথে কথা বলছিল। পরে সিনে আমরা জিনসিকে গুনামজুর অফিসে দেখতে পাই। আসলে জিনসি গুনামজুর জন্য লাঞ্চ নিয়ে এসেছিল। খাবার খাওয়ার সময় জিনসি গুনামজুর সাথে ছবি তোলে, যাতে সে তার ভাইকে বিশ্বাস করাতে পারে যে তারা দুজন সত্যি ডেট করছে। কিন্তু গুনামজু তাকে এইভাবে ছবি তুলতে নিষেধ করে দেয় আর তার ফোন নিয়ে ছবি ডিলিট করতে থাকে। তখন জিনসি গুনামজুকে বলে, তোমার মা আমাকে কল করেছিল আর সে আমাদের দুজনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। এই কথা শুনে গুনামজু জিনসিকে বলে, আজ সন্ধ্যাবেলায় আমরা বাইরে যাব। এই কথা শুনে জিনসি অনেক খুশি হয়ে যায়। তারপর সন্ধ্যাবেলায় গুনামজু জিনসিকে নিয়ে গেমিং স্টোরে যায়। সেখানে গিয়ে জিনসি অনেক এনজয় করে, কিন্তু গুনামজু চুপচাপ দাঁড়িয়েছিল। তখন জিনসি গুনামজুকে গেম খেলার জন্য জোর করে। এরপর তারা দুজন একসাথে অনেক এনজয় করে। তারপর তারা অনেকগুলো ছবি তোলে। এখান থেকে সিন কাট করে পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়। জিনসি সকালে উঠে গুনামজুর জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। এসব কিছুর আওয়াজ শুনে গুনামজু অনেক বিরক্ত হচ্ছিল আর সে ঘুমাতে পারে না। তাই গুনামজু রেগে গিয়ে উঠে বাইরে আসে আর দেখে টেবিলের উপরে ব্রেকফাস্ট রাখা আর সেখানে একটা নোটও ছিল। সেখানে লেখা ছিল যে ব্রেকফাস্ট করে নিও। এসব দেখে গুনামজুর অনেক ভালো লাগে। অন্যদিকে জিনসি গুনামজুর সাথে ক্লিক করা সব ছবি ডিসপ্লেতে লাগিয়ে দেয়। সেই সময় জোয়ান সেখানে আসে আর তার ছবি দেখে বিশ্বাস হয় যে তারা দুজন হয়তো সত্যি ডেট করছে। এরপর সে গুনামজুর সাথে দেখা করে আর বলে, তুমি আমাকে যে টাকা দিয়েছো আমি সেটা ধীরে ধীরে সুদে আসলে ফিরিয়ে দেব, কিন্তু তুমি আমার বোনের খেয়াল রাখবে, কারণ আমি তাকে খুব আদরে যত্ন বড় করেছি। এরপর জোয়ান তাকে একটা ডায়েরি দিয়ে বলে, আমি তাকে কিভাবে বড় করেছি এখানে সবকিছু লেখা আছে, এই জন্য তুমিও এই ব্যাপারগুলো খেয়াল রাখবে। এরপর জোয়ান সেখান থেকে চলে যায়। রাতে গুনামজু তার ফ্রিজের ভেতরে জাঙ্ক ফুড নোটিস করে। তখন সে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর যখন সে ওষুধ খেতে যায় তখন দরজার কলিং বেল বেজে ওঠে আর তার হাত থেকে ওষুধ গ্লাসের ভেতরে পড়ে পানির সাথে মিশে যায়। এদিকে যখন গুনামজু দরজা খুলে তখন দেখে একজন ডেলিভারি বয় নুডলস নিয়ে এসেছে। তখন গুনামজু বলে, আমার এইসব নুডলস চাই না। এই কথা বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর যখন জিনসি সেখানে আসে আর গুনামজুকে দেখে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি পার্সেল নিয়ে নিয়েছো? তখন গুনামজু বলে, আমার বাসায় জাঙ্ক ফুড খাওয়া অ্যালাউ না। এই কথা বলে সে তার রুমে চলে যায়। আর এইসব কথা শুনে জিনসির অনেক রাগ হয়। এরপর সে যখন ফ্রিজ খোলে তখন দেখে গুনামজু ফ্রিজের ভেতরে সব নুডলসও ফেলে দিয়েছে। এটা দেখে জিনসির আরও অনেক রাগ হয়। এদিকে গুনামজু যখন তার রুমে ছিল তখন সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তখন গুনামজু ভাবে যে হয়তো আজ সে জিনসিকে একটু বেশি কথা শুনিয়েছে। এই কারণে সে বাইরে চেক করার জন্য আসে আর দেখে জিনসি ফ্লোরে বেহুশ হয়ে পড়ে আছে আর জিনসির পাশে একটা গ্লাস পড়েছিল। আর এরই সাথেই এই পার্টটাও এখানেই শেষ হয়ে যায়।